আজকে সবসময় বলা হচ্ছে ধর্ষণ, আমাদের দেশের আইনে ধর্ষণের মধ্যে মেয়েদেরকে রাখা হয়েছে ভিকটিমে, ছেলেরাই শুধু ধর্ষণ করতে পারেন। কে বলেছে এই কথা? ভারতবর্ষে তো 18% পুরুষ মানুষের ধর্ষণ হয়। একটি ছেলেও সব কাজ করবে, একটি মেয়েও সব কাজ করবে। আমি ছেলের মায়েদের বলতে চাই, কতকাল আমার বাবু কিছু পারে না, বৌমা তুমি বাবুকে দিয়ে কাজ করাছো কেন? পুরুষ মানুষ কামের বশীভূত হন, পুরুষ মানুষকে না সেক্স দিয়ে যা খুশি করিয়ে নেওয়া যায়, মেয়েদের তেমনি লোভ আর অর্থ। তোমার চোখে সমাজটা ঠিক কিরকম? সমাজটা খুব বায়াসড। মেয়েরা যদি কোনো কথা বলেন সেটা সব জায়গায় গ্রাহ্য হয় এবং পুরুষটিকে প্রমাণ করতে হয় তিনি সেটা করেননি। কিন্তু পুরুষ যদি কোনো কথা বলেন আবার তখনও পুরুষটিকেই প্রমাণ করতে হয় যেটা সত্যি। এই বায়াসনেস জানি না কবে কাটিয়ে ওঠা যাবে। একটা মেয়ে যৌন চাহিদা থাকাটা কি ভীষণ অন্যায়? কে বললো এ কথা? তাকে যে ধর্ষিতই হতে হবে, সে যে কখনো ধর্ষক হতে পারবে না কথা কে বলেছে? কেন এম্পাওয়ার্ড ওমেন কি রান্না করবেন না? এম্পাওয়ার্ড ওমেন সংসার করবেন না? তার স্বামী পুত্র থাকতে নেই, কন্যা থাকতে নেই, সেই সংসারে তিনি রান্না করলেও ছোট হয়ে যান। এই পুরুষতান্ত্রিকতার ভূত মাথার উপর চেপে আসছে বলে অর্ধেক পুরুষ মানুষ তো বলতেই পারেন না আমি অত্যাচারিত, আমার বউ আমায় মারে, শাশুড়ি এসে দুঘা পিটিয়ে যায়। যে তোর যদি না পোষায় বউয়ের সঙ্গে তাহলে তুই তাতে আলাদা থাকতে পারবি। কই ছেলেরা তো এভাবে বড় হয় না। ছেলেরা প্রথম থেকেই জানে তাদের দায়িত্ব নিতে হবে, মেয়েদেরকে তো সেটা শেখাচ্ছি না আমরা। তুমি বসে আছো শ্বশুরবাড়ির সম্পত্তি নেবে, বরের সম্পত্তি নেবে, ভাইয়ের সম্পত্তিতে ভাগ বসাবে, কেন? এই মনোভাবে আমরা মেয়ে বড় করব কেন? এই যে মেয়েটি চলে গেল 15 বছরে, এবার রাত দখল হবে, এবার বলা হবে উই ওয়ান্ট জাস্টিস, এবার বলা হবে যে একটি বাবা মায়ের কোল খালি হলো তো, যে বাড়িতে বাবার কোনো কথা বলার ভূমিকাই নেই, মায়েরা কথা বলছেন, মেয়েদের জীবনও নষ্ট করে দিচ্ছেন। বাংলা সিনেমা এরকম বহু চরিত্র হয়েছে। 7 পাকে বাঁধা সিনেমাটি তার সবচেয়ে বড় উদাহরণ, যেখানে সুচিত্রা সেন বলেছিলেন মা তোমার মতন মায়ের জন্য কত মেয়ের যে সংসার করা হলো না। পুরুষ সব কিছু যেমন পারেন না, নারী আপনারাও কিন্তু পারেন না। আমরা নারী, আমরা সব পারি বললেই হবে, আমরা এখনো অনেক কিছু পারি না। নমস্কার, আপনাদের সকলকে আবারও সিটি সিনেমায় স্বাগত। আমার পাশে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি একজন রাজনীতি বিশ্লেষক তো বটেই, পাশাপাশি অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট শ্রী মাননীয় নন্দিনী ভট্টাচার্য। নন্দিনীদি, ওয়েলকাম টু সিটি সিনেমা। নমস্কার। কেমন আছো বলো? খুব ভালো। আচ্ছা, আমরা প্রশ্নে ঢুকি এবার। প্রশ্নটা হচ্ছে যে তুমি একজন নারী বিদ্বেষিত নয়, আমি সেই কথাটা আসবোই না, কিন্তু পুরুষদের নিয়ে কাজ করা কিভাবে শুরু? প্রথমে বলে নিই, রাজনৈতিক বিশ্লেষক এককালে ছিলাম, এখন আর মোটেই নেই। কারণ যেই কাজটা করি তার সঙ্গে যদি ওই কাজটাকে রাখি দুটো যাবে না। কারণ আমার কাজটা বা আমাদের কাজটা খুব অরাজনৈতিক রাখতে চাইছি এখন পর্যন্ত। কারণ যদি রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলি তাহলে যে কথাগুলো বলা যাবে না। আর দ্বিতীয় কথা, আমি তো নারী বটেই, নারী বিদ্বেষীও নই একদম, সেটা খুব ঠিক কথা বলেছো। আর দ্বিতীয় কথা, এই কাজটা তো হয়ে গেল 8 বছর দেখতে দেখতে, আর কীভাবে এই কাজটা এসেছি প্রায় সবাই জানে। কিন্তু যেহেতু আজকে এখানে এসেছি, এটা তো একেবারে একটা অন্য জনার, দর্শকরাও হয়তো একেবারে আলাদা, এবং আমি তো খুবই ধন্দে, কারণ এখানে যারা আসেন তারা একেবারে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের লোকজন। সেখানে আমার ডাক পড়েছে, এটাতে আমি নিজেই প্রথম থেকে খুবই ধন্দে আছি যে এখানে আমি কেন। সেটা হচ্ছে যে 2017 সালে একটি প্রখ্যাত চ্যানেল থেকে আমাকে ডাকা হয়, তখন আমিও জানতাম না 19শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। সেখানে কথা বলার জন্য ডাকা হয়, এবং অবশ্যই বলা হয় যে পুরুষদের জন্য যে খুব কথা বলার জন্য ডাকা হয়েছিল তেমন না, কারণ তখন তো আমি পুরুষদের নিয়ে কখনো কাজ করিনি। বলা হয়েছিল এমনি কিছু হিউম্যান রাইটস এই হিসেবে কথা বলতে হবে, এবং সেখানে গিয়ে কিছু মানুষজনের সঙ্গে আলাপ হয়, কিছু ছেলেদের সঙ্গে যারা এই কাজটা করে, এবং ওদের সঙ্গে আলোচনা ইয়েতে আমার কিছু কথা ওদের ভালো লাগে। তখন ওরা আমায় বলে যে দিদি তুমি আমাদের সঙ্গে জয়েন করো। সেই থেকে এই শুরু কাজে, তারপর থেকে ক্রমশই কাজের ভেতরে ঢুকে যাওয়া, এই কাজটাই স্বপ্ন হয়ে ওঠা, এই কাজটাই ভিশন এবং মিশন হয়ে ওঠা, হতে হতে আজকেই হয়তো তোমার সামনে এসে বসে। এই কাজটার প্রতি ভালোবাসা কি করে তৈরি হয়েছে তোমার? দেখো, আমি আগে কলেজ লাইফ থেকে ভাবতাম এরমভাবে, প্ল্যাটফর্ম কিছু ছিল না, কিন্তু ভেবেছি সব সময়। তারপরে এই কাজটা করতে এসে দেখেছি যে এত বিপর্যস্ত পুরুষ মানুষ এবং তাদের পরিবার, এই যে তারপরে আমাদের অন্য সংস্থা হলো নতুন, তার রেজিস্ট্রেশন হলো, তার অফিস হলো, সেই করতে গিয়ে প্রত্যেক দিন এত মানুষ, এবং তার মধ্যে নারীর সংখ্যা কিন্তু একটা বিরাট, যারা এই পুরুষের মা, বোন, স্ত্রী, মেয়ে। তার ফলে আস্তে আস্তে এই কাজটার মধ্যে যখন ঢুকলাম, দেখলাম এটা ভীষণ প্রয়োজন, এবং এই কাজটা করাটা আমাদের দেশের এবং সারা পৃথিবীরই একটা অত্যন্ত জরুরি কাজ, যেটা কেউ দেখছেন না।
এবং এর ফলে বহু নারীও ক্ষতিগ্রস্ত, যেটা কারো নজরে পড়ছে না। আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে এমন একটা জিনিস বুঝছি, এই নারীরা তার আওতার বাইরে চলে যাচ্ছেন, এরা কিন্তু তার মধ্যে পড়ছেন না, এদের কথা কেউ ভাবছেনই না। যার ফলে সেই করতে করতে একটা সময় এই কাজটাই হয়ে দাঁড়ালো স্বপ্ন, এই কাজটাই মানে প্রয়োজন, এইটাই ভিশন, এইটাই মিশন, এবং এই কাজটাই করতে হবে, আর অন্য কিছু করা যাবে না। এই কাজটাই ঢোকার পর তো প্রচুর গালাগালি, প্রচুর ভালোবাসা পেয়েছে, কি করে সামলাও এই দুটো বিষয়? ভালোবাসা এত বেশি পেয়েছি বা পাই, গালাগালিটাকে গায়ে লাগে না। তোমার চোখে সমাজটা ঠিক কিরকম? সমাজটা খুব বায়াসড, মানে আমাদের সমাজ কেন পৃথিবীতেই সর্বত্র মনে হয় মেয়েরা যদি কোনো কথা বলেন সেটা সব জায়গায় গ্রাহ্য হয় এবং পুরুষটিকে প্রমাণ করতে হয় তিনি সেটা করেননি। কিন্তু পুরুষ যদি কোনো কথা বলেন আবার তখনও পুরুষটিকেই প্রমাণ করতে হয় যে এটা সত্যি। এই বায়াসনেস জানি না কবে কাটিয়ে ওঠা যাবে। কিন্তু বর্তমান সমাজে যে পরিমাণ ঘটনাগুলো ঘটছে একের পর এক, পুরুষের হাত কিন্তু অধিক। পুরুষের হাত অধিক বলতে বুঝলাম না। সামনেই আমরা দেখলাম একটা অভয়ার ঘটনা ঘটেছে। অভয়াতে এখনো প্রমাণ হয়নি কার হাত অধিক তার মধ্যে। আচ্ছা, তেমনি গতকাল একটি ঘটনা ঘটেছে, একজন বাবাকে তিনি বাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন বলে তাকে মিথ্যে মামলা দেয়া হয়। সেই মিথ্যে মামলাতে সহ্য করতে আঘাত না পেরে তাকে তার 15 বছরের মেয়ে সুইসাইড করলেন। এতে পুরুষের হাত কোথায়? তার বাবাকে যে মিথ্যে মামলা দেয়া হলো, এটা কে ডিসাইড করে দিল পুরুষের হাত অধিক? এরকম একটা অভয়ার ঘটনা, আর এরকম অনেক অভয়ের ঘটনা যে আছে যেটা সামনেই আসছে না। ঠিক গত বছর 9th আগস্ট যখন স্বপ্নদীপ চলে গেলেন তখন লোকে বলছেন পুরুষ মানুষ তাকে রেপ করেছে, কিন্তু সেটা তো পুরুষ মানুষ গেছেন। আমি কিন্তু তখন বলেছিলাম দাঁড়িয়ে যে নারীদের হস্টেলেও এই ঘটনা প্রত্যেক দিন ঘটে চলেছে, আপনারা খোঁজ নিন। কেউ নেননি, তাহলে হয়তো অভয়া ঘটনাটাকে অন্তত তখন থেকে আগল দেওয়া যেত। কেউ তো শোনেননি কথা। কিন্তু সমাজ তো পুরুষদেরকে একচোখা হিসেবে সবসময় জাজ করে, সেটাই বলতে চাইছি। কারণ একটা মেন্স কমিশন থাকলে আজকে হয়তো জানা যেত প্রত্যেক দিন কত পুরুষ নির্যাতিত হন, কারণ তারা কোথাও একটা বলার জায়গা পেতেন। বছরের শেষে একটা ডেটা বা স্ট্যাটিস্টিক্স আসতো, এবং এই কারণে কত নারী আবার নির্যাতিত হচ্ছেন শুধু সেই পুরুষের মা বলে, বোন বলে, স্ত্রী বলে, বা এই যে মেয়ে বলে। এই যে মেয়েটি চলে গেল 15 বছরের, এবার রাত দখল হবে, এবার বলা হবে উই ওয়ান্ট জাস্টিস, এবার বলা হবে যে একটি বাবা মায়ের কোল খালি হলো। তো পুরুষরা কি বরাবরই নির্যাতিত? বরাবর ছিলেন, তখন আইন ছিল না। তার মধ্যে আমাদের এই যেহেতু আজকে তোমাদের সিটি সিনেমায় এসেছি, আমি সিনেমার উদাহরণ দিয়েই বলবো। আজকে হিন্দি সিনেমায় বিভিন্ন চরিত্র চিরকাল ছিলেন, নাদিরা, শশিকলা, ললিতা পাওয়ার, কাদের দেখে এলো? বিন্দু এরম চরিত্র করেছেন তো, যে বাড়িতে বাবার কোনো কথা বলার ভূমিকাই নেই, মায়েরা কথা বলছেন, মেয়েদের জীবনও নষ্ট করে দিচ্ছেন। বাংলা সিনেমা এরকম বহু চরিত্র হয়েছে। 7 পাকে বাঁধা সিনেমাটি তার সবচেয়ে বড় উদাহরণ, যেখানে সুচিত্রা সেন বলেছিলেন মা তোমার মতন মায়ের জন্যে কত মেয়ের যে সংসার করা হলো না। তাহলে এই চরিত্রগুলো কোথা থেকে আসতো? সমাজের থেকে, জীবনের থেকেই তো সিনেমার চরিত্র উঠে আসে। আপনি তাহলে বিশ্বাস করেন ধারাবাহিকে যে পরিমাণ কুটকাচালি দেখানো হয় সেটা ব্যক্তিগত জীবনে অনেকটা ইম্প্যাক্টফুল? নিশ্চয়ই ইম্প্যাক্টফুল। আমি একটা কথা শুধু বলি, আমরা এম্পাওয়ার্ড ওমেনের কথা বলি, কিন্তু আমাদের ধারাবাহিকগুলো দেখলে বিশ্বাস হয় এম্পাওয়ার্ড ওমেনের কোনো জায়গায় সমাজে আছে? তারা সারাদিন সেজেগুজে ড্রয়িং রুমে বসে মেয়েরাই মেয়েদের সম্পর্কে সারাক্ষণ ইন্ধন যোগাচ্ছেন এবং ষড়যন্ত্র করছেন। কেউ নাকি রান্নায় নুন মিশিয়ে দিচ্ছেন, কেউ চিনি, কেউ বিষ, এই তো করছেন। এগুলো ছেলেরা কম করেন তো, মেয়েরা করে যাচ্ছেন এগুলো সারাক্ষণ। এবং তাদের জীবনে কোনো বড় হওয়ার আকাঙ্ক্ষা কখনো দেখো? তারা হচ্ছে, আমি ধরে নিলাম একটি ছেলের নাকি 3টে বিয়ে সিরিয়ালে দেখা, আমি তো বলছি সত্যি, তা সেই 3টে বিয়ের বেস্ট বউ হওয়ার জন্য একটা মেয়ের সাধনা সারাক্ষণ। কেন? তোমরা যদি এম্পাওয়ার্ড ওম্যান, তাহলে তুমি ভাবছো না কেন আমি চলে যাব, আমি থাকবো না? যে ছেলে 3টে বউ, তার মধ্যে উনি যখন অন্য 2 বউকে ছাপিয়ে কি করে উনি আরও ভালো বউ হবেন বাড়িতে থেকে, সেইটা উনি ভাবছেন। কটা এম্পাওয়ার্ড ওম্যানের চরিত্র আমাদের এই সিরিয়ালগুলোই আছে বা সিনেমাতেও আছে। আবার আমাদের সিনেমায় যখনই এম্পাওয়ার্ড ওম্যানকে দেখানো হয় তখনই দেখানো হয় সে একা থাকে, প্রচণ্ড ড্রিঙ্ক করে, স্মোক করে, পাবে যায়, নাচ করে, অত্যন্ত ছোট ছোট জামা কাপড় পরে। কেন? এটাই এম্পাওয়ার্ড ওম্যানের উদাহরণ। আমাদের এখানে এম্পাওয়ার্ড ওম্যানকে ওরকম দেখানো হয় যে প্রচণ্ড স্ল্যাং কথাবার্তা বলছে, মদ খাচ্ছে, ড্রিঙ্ক মানে স্মোক করছে, পাবে যাচ্ছে, নাচ করছে, রাত করে বাড়ি ফিরছে, মানে এবং তার কোনো ঠিকঠাক জীবন নেই। সে খোলামকুচির মতন জামা কাপড় ছাড়ার মতো বয়ফ্রেন্ড বদলাচ্ছে। ওয়াই? এটা এম্পাওয়ার্ড ওম্যান নাকি? আমাদের দেশে বিদেশে বহু এম্পাওয়ার্ড ওম্যান আছেন যারা সুস্থ মতো সংসার করছেন, যাদের স্বামী পুত্র আছে, যারা ঠিকঠাক করেন, তাদের কেরিয়ারটাও অসম্ভব বলে। আমাদের দেশে প্রচুর আছেন। এই যে এত বড় একটা চন্দ্রযান যে গেল, তাতে সমস্ত বিজ্ঞানীদের দেখানো হয়নি? কেন? এম্পাওয়ার্ড ওম্যান কি রান্না করবেন না? এম্পাওয়ার্ড ওম্যান সংসার করবেন না? তার স্বামী পুত্র থাকতে নেই, কন্যা থাকতে নেই, সেই সংসারে তিনি রান্না করলেও ছোট হয়ে যান? আমি জানতে চাই, মানে এম্পাওয়ার্ড ওম্যানের সঙ্গে এগুলোর বিরোধ কোথায়? এই রান্নাগুলো ছোট হয়ে যায়। আমি একটা প্রশ্ন করবো,
বাড়িতে যদি পুরুষ কোনো কাজ করে তাকে বলা হয় বউয়ের আঁচল ধরে রয়েছে। হ্যাঁ, কেন? আমি সেটাও তো বুঝি না। একটি ছেলেও সব কাজ করবে, একটি মেয়েও সব কাজ করবে। আমি ছেলের মায়েদের বলতে চাই, কতকাল আমার বাবু কিছু পারে না, বৌমা তুমি বাবুকে দিয়ে কাজ করাছো কেন? এগুলো তো বেসিক লাইফ স্কিল। আজকাল তো মায়েরাও বলেন আমার মামনিকে কিছু শেখায়নি কেন? এগুলোর মধ্যে কোনো ক্রেডিট নেই তো, বেসিক লাইফ স্কিল তো। অভিনেতা অভিনেত্রীরা বলছে, আমি মানি কেউ সবাই বিরিয়ানি রান্না করতে পারবে, এটা নাও হতে পারে, কিন্তু মিনিমাম একটা ভাত, ডাল, ডিমের অমলেট, আলু ভাজা, এগুলো কেন মানুষ পারবে না? আর চা করাটা তো ছেড়েই দিলাম, ওটা তো কোনো কথাই হতে পারে না। প্রত্যেক পুরুষেরও সব কাজ করতে শেখা উচিত। বিদেশে গেলে আপনারা করেন না? আপনার ছেলেরা করে না? এখানে থাকলে বলবে আমার বাবুকে আমি দিয়ে কোনো কাজ করাইনি, তুমি কাজ করছো কেন? তোমার মতে কি নারী পুরুষ নির্বিশেষে সমান? হ্যাঁ, একদম। যদি কেন এই নিয়েই তো এত তর্ক, এই নিয়েই তো এত ঝগড়া, সমানাধিকার। তাহলে সব জায়গায় সমান হন আপনারা, সব কাজেও সমান হতে চান। হয় কি আদৌ? না না না, আদৌ হয় না। নর্দমা পরিষ্কার করার কাজে কোথায় মেয়েরা নামেন? নামেন। আজকে সবসময় বলা হচ্ছে ধর্ষণ, আমাদের দেশের আইনে ধর্ষণের মধ্যে মেয়েদেরকে রাখা হয়েছে ভিকটিমে, ছেলেরাই শুধু ধর্ষণ করতে পারেন। কে বলেছে এই কথা? ভারতবর্ষে তো 18% পুরুষ মানুষের ধর্ষণ হয়, মেয়েদেরকে তো ভাবাই হয়নি তারা প্রিডেটর হতে পারেন। কেন মেয়েদের মধ্যে ধর্ষকামিতা নেই, এ কথা কে বলেছে? বলেছে কেউ? ধর্ষক কেন হতে পারেন না? কেন মেয়েরা ধর্ষক? আমি এটা জানতে চাই। কোনো মেয়ের মধ্যেও তো এই প্রবৃত্তি থাকতে পারে, কেন থাকবে নাই বা? এটা তো প্রত্যেক মানুষের একটা প্রবৃত্তি, এবং নারী পুরুষ যদি সমান হন তাহলে মেয়ের মধ্যেও থাকতে পারে। একটা মেয়ে যৌন চাহিদা থাকাটা কি ভীষণ অন্যায়? কে বললো এ কথা? তাকে যে ধর্ষিতই হতে হবে, সে যে কখনো ধর্ষক হতে পারবে না, কথা কে বলেছে? কোথায় কথা লিখে দেওয়া আছে? আমাদের সংবিধানে যে একটা তৈরি করে দেওয়া হলো, তার মানে কি মেয়েরা আজও অবজেক্ট? কিন্তু মেয়েদেরকে সাবজেক্ট হতে দিতে চাওয়া হচ্ছে না, এবং মেয়েরাও সেটা মেনে নেন। কর্পোরেটে গিয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ছেলেদের ঢোকানোই হলো না। আরে মেয়েরা আপনারা তো হতে চাইছেন, পশে বলা হলো প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন। কেন কর্পোরেটে কি এমনি হ্যারাসমেন্ট হয় না? আপনার মেয়ে বসই আপনাকে গালাগাল দিল, সেটা হ্যারাসমেন্ট না? সেটা আপনি সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে কী করে ঢোকাবেন? তাহলে মেয়েরা কি বরাবরই ভিকটিম কার্ড প্লে করে? প্লে করে না, মেয়েরা ভিকটিম হয়ে থাকতে ভালোবাসেন তো। সাবজেক্ট হতেই চাইলেন না তো আপনারা কোনো দিন। আপনারা প্রোভাইডার হতে চাইলেন কোনো দিন? একটা মেয়েকে বড় করার সময় কি বলা হচ্ছে? তোর পড়াশোনা, তোর চাকরি, যদি শ্বশুর বাড়িতে বনিবনা না হয় সেই জন্য চলে আসবি। বলা হয় যে তোর চাকরি, তোর পড়াশোনা, আমাদেরকেও দেখবি। আমি শ্বশুর শাশুড়ি বাদই দিলাম, না হয় দেখবেনই না। তোর বরকে দেখবি, তোরও ঝকঝকে বর আসবে, তোর বরের জন্য বরের পাশে দাঁড়াবি, তুই বরকে ফ্ল্যাট কিনে দিবি, তুই বরকে গাড়ি কিনে দিবি। কোনো মেয়েকে আমরা বলে বড় করি, তার মধ্যে বীজটা বপন করি। তারপরে মেয়েরা বলতে শুরু করেন একসময় মেয়েদের কোনো বাড়ি হয় না। কেন? একটা মেয়ে বাড়ি কেন? চাকরি করে বাড়ি কেন? তুমি বসে আছো, শ্বশুরবাড়ির সম্পত্তি নেবে, বরের সম্পত্তি নেবে, ভাইয়ের সম্পত্তিতে ভাগ বসাবে। কেন এই মনোভাবে আমরা মেয়ে বড় করব? কেন? একটা ছেলেকেও যেমন বলি তোর দায়িত্ব আছে বাবা মার প্রতি, এই তোকে ফ্ল্যাট কিনতে হবে, গাড়ি কিনতে হবে, তাটা মেয়েকেও এভাবে কেন বড় করছি না আমরা? কেন তার মাথায় এটা ঢোকাচ্ছি যে তোর চাকরি, তোর পড়াশোনা, যদি তোর ভবিষ্যতে বনিবনা না হয় শ্বশুরবাড়ি আর বরের সঙ্গে, যাতে তুই আলাদা থাকতে পারিস। ছেলেদের সেটা বলি যে তোর যদি না পোষায় বউয়ের সঙ্গে, তাহলে তুই যাতে আলাদা থাকতে পারবি। কই ছেলেরা তো এভাবে বড় হয় না। ছেলেরা প্রথম থেকে জানে তাদের দায়িত্ব নিতে হবে। মেয়েদেরকে তো সেটা শেখাচ্ছি না আমরা। নিজের বাবা মার দায়িত্ব নিতে কজন মেয়েকে শেখাচ্ছি? কোনো কোনো মেয়ে মনে করেন তাদের দায়িত্ব নেওয়া উচিত, তারা নিচ্ছেন। তাই জন্যে আমাদের তো বড় করাটাই ভুল। আমরা মেয়েদেরকে প্রোভাইডার হতে শেখাচ্ছি না। এদেশের আইন হওয়া উচিত মেনটেনেন্সের, যে খোরপোশের আইন হওয়া উচিত, যে যে বেশি মাইনে পান তিনি খোরপোশ দেবেন। আমি ধরে নিলাম খোরপোশের আইন রাখা হবে, অ্যালিমনি। আমাদের তো আবার ডাউরি ভীষণ অন্যায়, খোরপোশ ভীষণ ন্যায়। বন আবার পণ দেওয়া নেওয়া দুটোই কিন্তু অপরাধ। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন পণ দেওয়ার জন্য কোনো মেয়ের বাবাকে ধরা হয়েছে? ধরা হয় না কিন্তু। তাহলে কেন পণ দিচ্ছেন? কেন আপনি পণ দিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন কেন? দেওয়া তো উচিত না। সেই মেয়েই বা বিয়ে করছে কেন? বরং গ্রামের দিকে কিছু কিছু মেয়ে অনেক স্মার্ট আজকাল, পণ দিলে আর বিয়ে করছেন না, চলে যাচ্ছেন। এখানে শহরে শুনেছেন কজন মেয়ে? মেয়েরা কি লোভী? এক কথা মেয়েরা লোভী। পুরুষ মানুষ কামের বশীভূত হন। পুরুষ মানুষকে না সেক্স দিয়ে যা খুশি করিয়ে নেওয়া যায়। মেয়েদের তেমনি লোভ আর অর্থ। আমি তাই বলি সব মেয়েকে বলছি না, সব জায়গায় তো একটা ব্যতিক্রম থাকে। সব পুরুষ মানুষই কি তাই জন্যে? পুরুষ মানুষেরও ব্যতিক্রম আছে। মেয়েরা ভীষণ লোভ। মেয়েদের এই মানে একটা বৃহদাকার বংশের মেয়েদের লোভের জন্য তো মেয়েদের এত সর্বনাশও হয়। তোমায় নায়িকা বানাবো, তোমায় গায়িকা বানাবো, মডেল করে দেবো, এই করে দেবো, তাই করে দেবো, এই করে বহু মেয়ের জীবন নষ্ট হয়নি? হয়েছে তো বহু মেয়ের। মেয়েদের এই লোভের জায়গাটা প্রবল। অবশ্যই সব মেয়ে নন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন। তুমি লোভ যেই কথাটা বললে, ধরো সিনেমায় কাজ দেবো এরকম পরিচালকের কথা তো আমরা প্রচুর শুনলাম। এই আচ্ছা, উল্টো দিকটা কখনো শোনা যায় না কেন? আজকে তো বহু ছেলে আছেন, এটা জানবে যে যেইখানে যার ক্ষমতা প্রবল সেখানে কিন্তু তিনি শোষণ করেন, পৃথিবীর সর্বত্র। সংসারেও কিন্তু তাই। যেই শ্বশুর দোর্দণ্ড প্রতাপ, অনেক পয়সা আছে, সেই শাশুড়ি কিন্তু বউকে জ্বালান। আবার যেই শাশুড়ির একটু কমতি, সেই বউ শাশুড়িকে এরকম বিরক্ত করে মারে। এখন বউয়েদের কাছে সব আইনগুলো হয়েছে,
তাই না বউরা শাশুড়িকে জ্বালিয়ে মারছেন। শাশুড়ি তো খুব একটা ওমেন্স কমিশনে গেলেও থানায় গেলেও খুব সুবিধা হয় না, বউ গেলে সুবিধা হয়, তাই বউরা শাশুড়ি পেছনে লাগছেন বেশিরভাগ ক্ষেত্রে। তো আমার কাছে যেটার কথা বলছিলাম, প্রোভাইডার মেয়েরা কোনোদিনও কেন বলতে পারছেন না যে আমি বেশি রোজগার করি, তা কোর্টে দাঁড়িয়ে বলুন না যে আমার স্বামী আমার থেকে কম রোজগার করে, আমি ওনাকে দেবো মেনটেনেন্স। সেদিন তো আপনি এম্পাওয়ার্ড ওম্যান হলেন, সেদিন তো আপনারও সম্মান বাড়লো, আপনি প্রোভাইডার হলেন। সেদিন তো আক্ষরিক অর্থে আপনারা যে স্বাধীনতার কথা বলেছেন, আপনারা যেটা হতে চেয়েছেন সেদিন হলেন, যে বলুন সবাইকে যে আমি আমার হাজব্যান্ডকে মেনটেনেন্স দিই। সেদিন তো সত্যি সম্মান এলো আপনার কাছে। তার আগে কিসের সম্মানের কথা বলেন আপনারা? পুরুষের স্বাধীনতা কি আছে বলে তুমি বিশ্বাস না, করো? না, কোনোদিন ছিল না। একসময় মা, বাবু, বা এখানে যেও না বাবু, ওটা করো না, বিয়ে হলো, বউ, বোনেরাও মাঝে মাঝে অনেক কন্ট্রোল করে। আমাদের কাছে কিন্তু এরকম কেসও আসে, সবটাই কিন্তু স্ত্রী নয়, মা বোন জীবন শেষ করে দিচ্ছে। আছেন অনেক বোনেরাও খুব ভাইকে কন্ট্রোল করে, দেখবে। তারপরে এলো বউ, বড় বাবু হয়েছে তখন বউয়ের আর কি উনি, তারপরে যেই বয়স হয়ে গেল হয় ছেলের বউ নয় মেয়ে, সারাক্ষণ কন্ট্রোল করছে। পুরুষতান্ত্রিক সমাজ বলে যে আমরা ব্যাখ্যা করি, এই সমাজে তাহলে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের ভূমিকা খুবই কম। পুরুষতান্ত্রিক সমাজটা ইজ অলওয়েজ কন্ট্রোলড বাই পুরুষ মানুষ। আছে তার মধ্যে মেয়েরাও প্রচুর। এই যে পুরুষতান্ত্রিকতায় দীক্ষিত নারী, যে বাড়িতে মেয়েদের কথাতে সব কিছু চলে, বেশিরভাগ বাড়িতেই আজও, চিরকাল কিন্তু সেটাই চলে এসেছে। একটা বাড়িতে ধরো তোমার ঠাকুমা, দেখবে চেষ্টা করেছেন তার বাপের বাড়ির নিয়মকানুনগুলো করার, ইমপ্লিমেন্ট। আমার মার ক্ষেত্রে আমার মা চেষ্টা করেছেন, মানে যে বাড়ির আবার ঠাকুমা দুর্দণ্ড প্রতাপ, তার বাপের বাড়ির নিয়মগুলোই চলছে, সেখানে আমার মা গিয়ে হয়তো সুবিধা করতে পারছেন না, শাশুড়ির নিয়মটা চলছে। মানে এইগুলো না এরমভাবে চলে এসছে। এবং বাড়িতে এই যে বলা হয় না যে ছেলেদের সবসময় বড় মাছের পিস, দুধের কাছে, এগুলো কারা দেন? মেয়েরাই তো দিয়েছেন, ঠাকুমা, দিদিমা, জেঠিমা, কাকিমা, মায়েরা। পুরুষ মানুষ তো এগুলোর কোনোদিনও ছিলেন না অন্দরমহলের ব্যাপারে। আবার মেয়েদের ভয় দেখানো হয়েছে কি সবসময়, যা শ্বশুরবাড়ি বুঝবি মজা, শাশুড়ি ননদ এমন দেবে না, বলা হয় কি ভাসুর আর শ্বশুর দেবে। তাহলে পুরুষতান্ত্রিকতা, আর পুরুষতান্ত্রিকতা সবচাইতে বড় শিকার তো পুরুষ মানুষ, তাই না? প্যাট্রিয়ার্কাল সোসাইটি করে করে পুরুষ মানুষের মাথা খাওয়া হয়েছে, আর পুরুষ মানুষ ভাবছেন আমি বিরাট কর্তা। আর সেই কর্তা যখন নিজের ওপর অত্যাচার হচ্ছে আর কথা বলতে পারছেন না, এই পুরুষতান্ত্রিকতার ভূত মাথার উপর চেপে আসছে বলে অর্ধেক পুরুষ মানুষ তো বলতেই পারেন না আমি অত্যাচারিত, আমার বউ আমায় মারে, শাশুড়ি এসে দুঘা পিটিয়ে যায়। এই মারাতে আরেকটা কথা জিজ্ঞেস করব, একজন পুরুষ যদি সমাজে গিয়ে বলে আমি বউ পিটিয়েছে, সমাজ খিলিয়ে নেবে পুরো। হ্যাঁ, ছেলেরা সবার আগে হাসে, নিজের বন্ধুরা হাসে সবার আগে, সহানুভূতি তো। মেয়েরা বরং অনেক সময়, কালকে আমার একটি মেয়ে ফোন করেছিল তাদের কলিগের ব্যাপারে, যে জানেন তো এরকম আমাদের একটি কলিগ একটি ছেলেকে এরকম 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 হচ্ছে। আমার কাছে অনেক মেয়েরা কিন্তু কলিগদের নিয়ে আসে, ছেলেরা সবার আগে হাসে, অথচ সেই যেই ছেলেটা হাসছে সবার আগে ও হয়তো বাড়িতে বউয়ের কাছে মার খায়, কিন্তু এখানে সে দেখাচ্ছে ও বিরাট রবিনহুড, আমি খুব ভালো আছি, ও দেখ মার খায় বউয়ের কাছে। কিন্তু এই যে পুরুষ মানুষের আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই সেন্সটা পুরুষের মধ্যে এখনও গ্রো করেনি। যেদিন গ্রো করবে আপনা আপনি সব এগিয়ে যাবে, মেয়েদের মধ্যে যেটা গ্রো করেছে। আমি আরেকটা প্রশ্ন করব এখানে, ধরুন একটা মেয়েকে একজন পুরুষ কোনো অকথ্য ভাষায় গালাগালি করেছে, তার নামে এফআইআর, তার নামে মামলা, রাস্তাঘাটে থাপ্পড় তো জোরে আছেই, সেটা আমি আর বলছি না। এই বিষয়গুলো কি আমরা নিজেরাই তকমাগুলোকে তৈরি করে দিয়েছি? কোন পুরুষ মানুষের ওপরে যে অত্যাচারগুলো বা পুরুষ মানুষকে ইঙ্গিত করা, মানে কোনো খারাপ কথা বলেই ঠাটিয়ে চর, মামলা, কোর্ট কাছারি, এই তকমাগুলো কি আমরা তৈরি করে দিয়েছি? আমার কাছে কথাটা কেউই কাউকে বলতে পারেন না, কোনো পুরুষও কোনো নারীকে এটা করতে পারে না। আর রাস্তাঘাটে নারীদের হাতে আইনগুলো তুলে দিয়ে আমরা এই সুবিধাগুলো করে দিয়েছি না। আজকে যদি এগুলো জেন্ডার নিউট্রাল হতো, যে যেটা 323 ছিল আইপিএসতে, যে মারধর মারামারি, নারী যদি মারতে পারেন তাহলে একজন পুরুষও মারতে পারেন, এই জায়গাটা যদি আমাদের থাকতো তাহলে না এসব অনেক কমে যেত। একজন নারী জানেন যে তিনি এই চর মেরে গালাগাল করে সব কিছু করে পার পেয়ে যাবেন, কারণ পুরুষটির কোথাও যাবার জায়গা নেই, না মেন্স কমিশন আছে না কোনো আইন আছে। যদি এটা থাকতো যে পুরুষটিও গিয়ে সঙ্গে সঙ্গে কমপ্লেন করতে পারেন নারীটি মারলে এই সব কিছুর জন্য, তাহলে ব্যাপারটা কিন্তু অনেক কম থাকতো। মেয়েদের কি চক্ষু লজ্জা অনেক কম? না না, অবশ্যই অবশ্যই মেয়েরা একটু লজ্জা, এইসব ব্যাপারে লজ্জা কম পান। পুরুষ মানুষ এই ব্যাপারে লজ্জা, কারণ ওই যে ভেতরের যে এটা আছে না ইগো, আমাকে একটা মেয়ে থাপ্পড় মেরেছে, এই কথা আমি বলবো। এই যেমন ছেলেদের যখন গার্লফ্রেন্ডরা ছেড়ে চলে যায়, ছেলেরা খুব লজ্জা পান বেশিরভাগ। আমি অনেক কলেজে লেকচার দিতে গিয়ে শুনি, তো আমাকে কলেজের প্রফেসররা এবং মহিলা প্রফেসররা বেশি বলেন এটা, জানেন তো নন্দিনীদি, ওদের একটা ব্রেকআপ হয়েছে, আজকালকার তো ব্রেকআপ আজকে হচ্ছে কালকে ছেড়ে যাচ্ছে, ছেলেরাগুলো দেখি কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, ঘরে ঢুকে যাচ্ছে, ডিপ্রেশন হয়ে যাচ্ছে, মেয়েরা কিন্তু ব্যাপারটাকে নর্মালি নিয়ে বাড়ির সামনে ধর্নাও দিচ্ছে। হ্যাঁ,
কিন্তু ছেলেরা না লজ্জা পায়, কারণ ছেলেদের লজ্জা পায় কেন, এই যে পিয়ার গ্রুপ তারা বলবে হ্যাঁ তুই কি, তোকে ল্যাংমেরে চলে গেল, তুই কি, এই যে ব্যাপারটা না ওদের ভীষণ ভেতরে লাগে, আত্মসম্মান। কিন্তু এটার মধ্যে তো এমন কিছু নেই, সম্পর্ক তো আগেকার দিনের মতো তো ব্যাপারটা এখন নেই। আজকালকার দিনে সম্পর্ক 1 বছর টিকলে তো সেলিব্রেশনের উপযুক্ত, বিয়ে 5 বছর টেকা মানে আগেকার দিনের 50 বছরের মতন। তো এগুলো নিয়ে তো ভাবাভাবির কিছু নেই, আজকালকার দিনে সম্পর্কের আয়ু এরকমই। তার কারণ কি, আরেকটা কথা বলি জানো, আমাদের সময় তো এত সারাদিন হোয়াটসঅ্যাপ, সারাদিন যোগাযোগ, সারাদিন ফোন, কোথায় গেছো ভিডিও কল করে দেখাও, এসব তো ছিল না। তার ফলে কি একে অপরের জন্য একটা অপেক্ষা ছিল, একে অপরের প্রতি একটা অন্যরকম শ্রদ্ধা ভক্তি সম্মান ছিল। আজকাল তো আর জানবে তুমি যে সারাক্ষণ যদি এত যোগাযোগের মধ্যে থাকো না, খুব বেশি দিন আর সেই সম্পর্কগুলো কথা বলার কিছু নেই তো, নেই তো কোনো কিছু কথা বলার, না কোনো কিছু নেই, কোনো রহস্য নেই, কোনো কথা মানে কিছু নেই, সব ফুরিয়ে গেছে তো কথা বলা। 1 বছর টানতে পারলে বিরাট ব্যাপার, কি টানবো। আর এই জন্য যার ফলে আমাদের কাছে অনেক মানে আসছে কেস, হয়তো 8 বছরের প্রেম 3 মাসের মাথায় 6 মাসের মাথায় ডিভোর্স করতে আসছে, কারণ যে মানুষটার সঙ্গে তুমি 8 বছর ধরে ঘুরেছো আর তারপরে 6 মাস ধরে তুমি দেখছো আর তো কিছু নেই, কারণ বিরক্ত লাগছে। আর বিয়ে আর প্রেম ব্যাপারটা তো একরকম না, প্রেমের সময় তবু যাই হোক ওর বাড়ি যেত এর বাড়ি যেত, ওই সময়টুকু অন্তত আলাদা থাকতো, এখন তো সেটাও নেই। আর দেখছে এই বাবা এই লোকটাকে তো সহ্যই করা যাচ্ছে না, বা এই মেয়েটাকে তো সহ্যই করা যাচ্ছে না। একটা যাযাবরের দৃষ্টিপাত বলে লেখা আছে, তাদের ছিল বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। তো এই বেগের দুনিয়ায় আমরা আছি, হাতে হাতে মোবাইল, এত ডেটা ফ্রি, এত ইন্টারনেট, এত সব কিছু, তো তখন আবেগ তো এরকম হবেই। তখন আবেগ সম্পর্কের মধ্যে সিনেমা কতটা ইম্প্যাক্ট ফেলে? প্রচুর। মেয়েরা ভাবছে আমাদের এরকম জীবন হবে, মানে ফিল্ম স্টার। আর তারপরে এখন কি হচ্ছে, আগে তো এরকম এত এক্সপোজার ছিল না, এখন তো সারাক্ষণ দেখছি, ইভেন আমরা দেখছি ফিল্ম স্টাররা কীভাবে পার্টিতে যাচ্ছেন, সেই এগুলো তো আসে না, পিঙ্ক ভিলা একটা কী সব আছে না, তোমাদের এখান থেকেও বোধহয় দেখানো হয়। তো তারপরে ভাবছে কি এইটাই জীবন। এবার আমি যদি খুব ভুল না করে থাকি, যে ফিল্ম স্টাররা বিভিন্ন জায়গায় পার্টিতে পোশাক টোশাক পরে যান, ওগুলো বোধহয় হায়ারিংয়ে পাওয়া যায়, আবার বোধহয় ওনারা ফেরত দিয়ে দেন রোজ রোজ নতুন পোশাক, কিন্তু এরা তো বুঝতে পারছে না সেটা। এরা ভাবছে বাবা এত দামি দামি পোশাক কিনছে, এরা কিনতে মগ্ন হয়ে যাচ্ছে, ভাবছে আমারও এরম পোশাক রোজ চাই, ওরকম চুল, ওরম গয়না, ওরম পোশাক, ভাবছে আমাদের কেন রোজ এরম পার্টি হবে না, আমরাও রোজ এরম পার্টিতে যাব। কিন্তু ওনাদের ওটা ইনভেস্টমেন্ট লাইফের, বা ওটাই ওনাদের জীবন, কারণ ওনারা যেই জীবনটায় বিলং করেন তাতে ওগুলো খুব ইম্পর্টেন্ট, পার্টিতে থাকা, লাইমলাইটে থাকা, 10টা লোকের সঙ্গেই নেটওয়ার্কিং। কিন্তু এই সাধারণ মেয়েরাও মনে করতে হয়তো শুরু করছে যে আমাদের কেন এই জীবনটা হবে না, আমরা কেন এরকম জীবন পাবো না। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এরকম, বহু ছেলের ক্ষেত্রেও এটা হচ্ছে, আমাদের কেন এরকম বডি হবে না, আমরা কেন এরকম হব না, মানে সবার ক্ষেত্রে এটা খুব একটা ভুল ইম্প্যাক্ট ফেলছে। কিন্তু রূপলী পর্দায় দেখা সেই অভিনেত্রী বা অভিনেতাকে দেখার পর যে আমার পোশাক দেখি, তুমি যেটা কথা বলছিলে, সেইটা যখন আমরা নিজেরা পড়ি বা পাড়া দিয়ে হেঁটে যাই, পরে কিন্তু কাকু কাকিমারা সম্মান করে না। কথা হচ্ছে কি, ওইটা একটা অন্য জীবন। হ্যাঁ, তুমি রূপলী পর্দায় যাদের দেখছো তারা সবসময় যেরকম ধরনের মেকআপ করেন, তারা যেই জীবনটায় বিলং করেন, আমরা তো সেটা করি না। অনেক রূপলী পর্দার অভিনেতা অভিনেত্রী উইদাউট মেকআপ যেরকম দেখতে, আমি কিন্তু কাউকে কোনো কিছু ছোটো করতে চাইছি না, মেলে না অনেক সময়, কিন্তু একটা মেকআপ করার পরে মানুষের যে চেহারা, সে তুমি আমিও যদি মেকআপ করি আমাদের যেরকম দেখতে লাগবে, নর্মালি তো সেরকম নাও লাগতে পারে আমাদের, কিন্তু এরা না সেই বোধগুলো হারিয়ে ফেলেছেন। এরা ভাবছেন কি বলতো, অনেকেই যে এই জীবনটা কেন হবে না, এইটাই জীবন, এরকম ঝা চকচকে সবসময় পার্টিতে যাবো, এরমভাবে সাজবো, এরম হাত পা হবে, এরম গয়না হবে, তার ফলে তাদের এই সাধারণ জীবনটা না ভালো লাগছে না। এটা কি রোজকারই ডাল ভাত খাওয়া জীবন, এরম জীবন কেন হবে, জীবন ওরম হতে হবে। সেই মরিচিকার পেছনে ছুটতে গিয়ে অনেকে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলছেন, তখন মনে হচ্ছে আরও টাকা দরকার, আরও টাকা হলে ওরম জীবন হবে। কিন্তু জীবন তো সবসময় ওরকম না, সবার একটা আলাদা আলাদা জীবন, ওনাদের একটা আলাদা লাইফস্টাইল, আমাদের একটা আলাদা লাইফস্টাইল, সব কিছু তো একরকম হয় না। আর সবাই সেলিব্রিটি হওয়ার চেষ্টা করছেন আর কি। অনেকের হয়তো ফিল্ম স্টার হওয়ার ইচ্ছে ছিল, হয়নি, এখন তো শুনি ইনস্টাগ্রামে ফলোয়ারের ওপর নির্ভর করে অনেক রোল টোল দেওয়া হয়। অনেকে ভাবছেন এরকম নেচে কুদে ইনস্টাগ্রামে যদি অনেক ফলোয়ার হয়, তাহলে আমি পরিচালককে পাঠালে হয়তো আমাকে রোল টোল দেওয়া হবে। কিন্তু ওনারা বুঝতে পারছেন না 22 লাখ ফলোয়ার মানে কিন্তু 2200 ভোটও নয় অনেক সময়, তাহলে তোমার ফলোয়ার ওখানে মানেই তুমি রোল পাবে, এরকম না। আমি দেখেছি বহু অবদমিত কামনা বাসনা অনেকে ছিল তো যে আমরা হিরো বা হিরোইন হব, হয়নি। এখন ইনস্টাগ্রামে নেচে কুদে তারা হিরোইন বা হিরোইন ভাবছেন। এগুলো যদি কোনো রকমের পরিচালকের চোখে একবার পড়তে পারি, আমি হব সেটা। এই ভয়ঙ্কর একটা রিল কালচার আমাদের দেশে তো এখন, মানে জাতীয় কালচারটাই হয়ে গেছে রিল বানানো। তো এতে যে কত পরিবার নষ্ট হয়ে যাচ্ছে না, সে চিন্তার অতীত। এবং মায়ের সঙ্গে মেয়ে রিল করছেন, আবার মায়ের মাও রিল করছেন, দেখছি তো সব। কেউ ভাবছেন না আমি
কোথায় আছি, কীরকম বাড়িতে থাকি, আমি কি সোসাইটিতে বিলং করি, আমার চেহারাটা এক্স্যাক্টলি কীরকম, এটা কিন্তু আমি বডি শেমিংয়ের কথা বলছি না। কিন্তু একজন ফিল্ম স্টার, যদি আমি মহিলা বা পুরুষ নির্বিশেষে বলছি, তারা তো এটাই করেন, তারা সবসময় মেনটেন করেন নিজেদের, তাদের ওটাই কাজ, ওটা কিন্তু তাদের ইনভেস্টমেন্টও, তার মধ্যে কোনো অন্যায় নেই। তারা আজকে রিল করছেন যখন, তো সেটা যেমন দেখায়, আমরা আজকে সাধারণ মানুষ বাড়িতে, আমরা তো সেরকমভাবে সবসময় নিজেদের মেনটেন করি না, তো সেটা করলে সেটা দেখো না। আর আমার একটা কথা খুব মনে হয়, এই যে ধরো এত রিল আমরা দেখি, কোথাও দেখেছো, আমি এটা স্পেসিফিক্যালি খুব মহিলাদের ক্ষেত্রে বলছি, কারণ রিল তো মহিলারাই বেশি করেন ছেলেদের থেকে, যে বেশিরভাগ মহিলার ক্ষেত্রে কোথাও তুমি দেখছো, কোথাও ইন্টেলিজেন্স, কোথাও এই যে মানে এডুকেশন, এই সব কিছুর মানে একটা ইমপ্রেশন যে এই নিয়ে আমরা একটা রিল, মেধার স্ফুরণ, বুদ্ধিমত্তা, কী বলবো, এই যেটাকে বলে এম্পাওয়ার্ড ওমেনের রিল, মানে এটা কটা আছে? আমি তো দেখি না। যে যত পারছেন নিজের শরীরকে দেখাচ্ছেন, মানে অঙ্গভঙ্গি। হঠাৎ সেদিন দেখছি একটি মেয়ে এমন একটা অদ্ভুত জামাকাপড় পরা, রাস্তার মধ্যে কিছুর মধ্যে কিছু নেই, হঠাৎ নাচতে শুরু করে দিল, এবং শরীরের শুধু বিভিন্ন অঙ্গভঙ্গি, মানে এগুলো না আমার খুব জানতে ইচ্ছে করে, এগুলো এক্স্যাক্টলি কী? মানুষও কিন্তু আস্তে আস্তে বিরক্ত হচ্ছেন, খুব বিরক্ত বোধ করছেন মানুষ, কারণ জানবে ওই জিনিসগুলো না খুব স্পেসিফিক কটা অঙ্গভঙ্গি আছে, তার বাইরে আর তুমি যেতে পারবে না তো। এবং একই জিনিস দেখতে দেখতে মানুষের এবার বিরক্তি আসছে, কারণ ওর মধ্যে তো তোমার কোনো মেধা নেই, কোনো ইন্টেলিজেন্স নেই, কোনো জ্ঞানের কথা নেই, কোনো কিছু জানার ব্যাপার নেই, যার ফলে মানুষের বিরক্ত লাগে খানিক দিন বাদেই। বর্তমানে স্টুডেন্ট হোক অথবা প্রাপ্তবয়স্ক, জ্ঞানের বড্ড অভাব আমরা দেখেছি। জ্ঞানের মানে পড়াশোনার অভাব, জ্ঞানের অভাব বলবো না, ওদের না কোনো গভীরতা নেই, পড়াশোনা নেই। যেমন তুমি যদি ওদের জিজ্ঞেস করো না যে আচ্ছা তোমরা খবর শোনো, কাগজ পড়ো, কিছু না, বললেই বলবো কি খবরে কি শুনবো, খালি পলিটিক্সের কচকথাটা শুনতে হবে তো। আমি যে রাজ্যটায় আছি, যে দেশটায় আছি, সেটাই কি হচ্ছে না হচ্ছে, সেটার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে শুনতে হবে। পলিটিক্স মানে কি খারাপ নাকি? পলিটিক্স মানে তো খারাপ হতে পারে না। আমার রাজনৈতিক চেতনাটা তো ভীষণ দরকার, কারণ রাজনীতি নেই এমন কোনো জিনিস নেই, সংসারেও রাজনীতি আছে। শুনলে বললেই তুমি শুনবে এই পলিটিক্সের কচকচ, মানে কিছু বুঝলাম না। আমি যে রাজ্যে আছি, যে দেশে আছি, তাতে কি হচ্ছে জানবো না? আজকে আমি একটা সাপোজ একটাই কথা বলি, আজকে মহারাষ্ট্রে একটা ইলেকশন হয়েছে, খানিকক্ষণ আগে এটা ডিসাইড হয়েছে তার কে মুখ্যমন্ত্রী হবেন, তো এটা আমাদের জানতে হবে না? জানাটা তো আমার জন্য জরুরি। আমার দেশের কি জিডিপি, আমার দেশের কি ফিসক্যাল পলিসি, আমার দেশে কি হচ্ছে, আমার দেশে কবে কি মানে বলা হচ্ছে কোন প্রকল্প হবে, কবে কোথায় কি কি হচ্ছে, এগুলো জানতে হবে না আমাদের? সবাই মুখে আমি একই কথা শুনি, না খবর দেখি না, আমাদের বাড়িতে খবর চালানো হয় না। হোয়াট ইজ দিস? সমস্ত কিছুর উপায় হচ্ছে গুগল বা ইউটিউব। হ্যাঁ, এবং গুগলে সার্চ করে দেখেছি তো, একটি গাড়ি পড়ে গেছিল, বরযাত্রী গিয়েছিলেন, গুগলে রাস্তার ম্যাপ খুঁজ দেখে তারা পড়ে গেলেন, পড়ে গিয়ে মারা গেলেন। কিন্তু গুগল সব কিছুর সমাধান হতে পারে না। আমি আরেকটা কথা জিজ্ঞেস করব, যখন নারী পুরুষ নিয়ে এতটা কথা হচ্ছে, পুরুষ মানুষ কি মেয়েদের শারীরিক গঠন, শারীরিক ক্ষমতা এই সমস্ত নিয়ে কথা বলে? ক্ষমতার ব্যাপারটা অন্য, গঠন নিয়ে তো খানিকটা কথাবার্তা তো নিশ্চয়ই বন্ধুদের মধ্যে যখন হয় বলে, নিশ্চয়ই বলে। শুধুমাত্র কি তাই আলোচনার বিষয় থাকে? সেটা একটা বয়সে হয়তো থাকে, তারপরে পুরুষ মানুষ একটা বয়সের পরে আর এগুলো নিয়ে কথা বলে না, শুধু নিজেরা যখন একত্রিত হয় আমার ধারণা। কারণ যেহেতু আমি পুরুষ মানুষ নিয়ে একটু বেশি কাজ করি, তখন এই খেলাধুলা, রাজনীতি, দেশের পরিস্থিতি, টাকা পয়সা, এইসব নিয়ে আলোচনা করে। এবং তোমার তো মেয়েও একটা গ্রুপ রয়েছে, তো মেয়েদের কি আলোচনা হয়? সেই মেয়েদের আলোচনাটা তো সবসময় একটু আলাদা। আবার জেনারেলি একটা বয়সের পরে তো মেয়েরা, শ্বশুরবাড়ি একটা বড় আলোচনার বিষয়, শ্বশুরবাড়ি, হাজব্যান্ড, তারপরে শাড়ি গয়না, ছেলে মেয়ের ভবিষ্যৎ, ছেলে মেয়ে কী করছে না করছে, এই পুরুষ আর নারীর আলোচনার কিন্তু একদম আলাদা। কিন্তু আমি এটা একটা জিনিস খুব দেখেছি, যেহেতু আমার তো স্কুলের বন্ধু বান্ধব নানা রকম গ্রুপ আছে, মেয়েদের মধ্যে কিন্তু এই যে রাজনীতি, দেশ, নানা রকম আলোচনা, ফিনান্সিয়াল আলোচনা, এগুলো কিন্তু কম, অপেক্ষাকৃত একদমই কম। পুরুষ আর নারীর আলোচনার যে টপিক, এটা কিন্তু একদম ভিন্ন। মানে দুটো মানুষ কখনো এক হতে পারে না? নারী আর পুরুষ না, যেহেতু ডিফারেন্ট তো একদম। নারী পুরুষ কিন্তু এই যে যারা, অনেক নারী ভাবেন বিয়ের পর পুরুষটিকে যে পেলাম আমার মতো করে নেব, আবার অনেক পুরুষও এটা ভাবেন। আমার কাছে যেহেতু বহু পুরুষ আসেন, আমি তাদেরকে এটা প্রথমে বলি, তারাও কিন্তু বিয়ের পরে ভেবেছেন কি স্ত্রীটিকে আমার মতো করে নেব, এর থেকে বড় ভুল আর কিছু নেই। তেলে আর জলে মিশ খাবে না। কিন্তু আপনার কাছে ম্যাক্সিমাম কারণগুলো কি আসে? সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে তো ফলস 498-এ, যেটা এখন বিএনএসএ 85-86 হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স, মেনটেন্যান্সের মামলা, বাচ্চাকে দেখতে দেওয়া হয় না, এটা তো একটা বিরাট ব্যাপার, এটা সারা পৃথিবী জুড়ে একটা বড় ব্যাপার। হ্যাঁ, ফাদার্স রাইট মুভমেন্ট একটা বিরাট বড় মুভমেন্ট পৃথিবী জুড়া। তারপরে এখন তো ফলস রেপটাও খুব বেড়েছে, পক্সো খুব বেড়েছে, ফলস পক্সো, শ্লীলতাহানি, আর কর্পোরেটের সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলোও বেড়েছে এখন, আগের থেকে অনেকটা বেড়েছে এটা। হ্যাঁ,
তো এখন মানে বিএনএস 69 যেটা হয়েছে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, এই নতুন বিএনএসটা আসার পর এটা খুব বাড়লো, মানে এটা হলেই না একটু মানে জোরদার ইয়ে হচ্ছে আর কি, সেই জন্য এটা বাড়লো একটু এই বিএনএসটা আসার পর। তো আমি না এটা বলতে চাই যে তেলে জলে মিশ খাওয়া খুব মুশকিল, খুবই কম ক্ষেত্রে কিন্তু মিশ খেয়েছে, যারাও মনে করছেন মিশ খেয়েছে খানিকটা শান্তিপূর্ণ সহাবস্থান, অর্থাৎ দুপক্ষেরই নারী পুরুষের খুব বুদ্ধিমান এবং বুদ্ধিমতী তারা কারণ বিবাহ ব্যাপারটা কিন্তু অনেকটা অ্যাডজাস্টমেন্ট, খানিকটা কম্প্রোমাইজ, কর্তব্য দায়িত্ব, কারণ বিয়ের ব্যাপারটা হচ্ছে 1 বছর বাদে কিন্তু আর সেই রোম্যান্স রহস্যগুলো তো থাকে না, তখন এই পরিবার পরিজন নিয়ে থাকা, তারপরে ছেলে মেয়ে হয়ে গেলে সন্তানদের ভবিষ্যৎ, দায়িত্ব কর্তব্য, একে অপরের পাশে থাকা, সেটা ভীষণ একটা জরুরি ব্যাপার। সব কিছু মিলিয়ে কিন্তু একটা বিয়ে সাকসেসফুল হয়। আমি তুমি মুখের দিকে তাকিয়ে তো আর বিয়ে সাকসেসফুল হয় না। অতি সুন্দরীকেও বিয়ে 2-3 বছর বাদে স্বামীর আর তত সুন্দরী মনে হয় না, বা অতি হ্যান্ডসাম একজন পুরুষও একজন নারীর কাছে তখন নর্মাল হয়ে ওঠেন, কারণ রোজই তাকে দেখা হচ্ছে। কাজে বিয়ে ব্যাপারটা কিন্তু সব কিছু মিলিয়ে সাকসেসফুল হয়। পরিবার পরিজন, দায়িত্ব কর্তব্য, একে অপরের পাশে থাকা, মানে উভয়ের প্রতি উভয়ের সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা কিন্তু তার পরে থাকে। বিয়ের ক্ষেত্রে ভালোবাসা তো ওরকম নয় যে তুমি রোজ আমায় সুন্দর দেখতে বলছো কি না আর আমি তোমায় বলছি কি না। বিবাহের ক্ষেত্রে ভালোবাসার ব্যাপারটা একদম অন্যরকম। আরেকটা প্রশ্ন এর মধ্যে আমি ইনক্লুড করতে চাই, কারণ তুমি বিয়ে নিয়ে যেহেতু কথা বলছিলে, এই যে বিয়ের পর দীর্ঘ একটা সময় আমরা পার করি, কথা বলার অনেকটা কোটা মানে আস্তে আস্তে কমে যায়, তো এই কথা বলার কোটা আরেকটাও জানতে হবে তোমাকে, এখানে অনেক সায়েন্টিফিক ব্যাপার আছে। পুরুষ মানুষের দিনের মধ্যে যে কথা বলার কোটা আর নারীদের যে কোটা, এগুলো সব সায়েন্টিফিক আলোচনা, সেটা তফাৎ আছে। পুরুষ মানুষের দিনের মধ্যে কথা বলার কোটা না 1000-2000, আর নারীর কিন্তু অনেক বেশি, 5 থেকে 6000। সেই 2000 কোটার মধ্যে পুরুষ মানুষ অফিসে কথায় বার্তায় সব প্রায় শেষ করে আনেন। এই জন্য পুরুষ মানুষ দেখবে অফিস থেকে ফিরে বাড়িতে আর বেশি কথা বলতে চান না, ইচ্ছে করে না তার। ওই টিভি দেখছে, ওই যে ছেলেমেয়ের হয়তো পড়াশোনা দেখিয়ে দিলে তার ক্লান্ত লাগছে। মেয়েরা যারা বাড়িতে থাকেন বিশেষ করে, তাদের তো কথা বলার কোটা কমপ্লিটই হয়নি, তখনও অনেক কথা বাকি আছে। ওনারা খুব কথা বলতে চান স্বামীর সঙ্গে, এবং কথা যখন পুরুষ মানুষ আর বলতে চাইছে না, তখন মেয়েরা কী বলে বলো তো, ও সব কথা শেষ করে এসছো, কি বান্ধবী আছে কোনো, সব শেষ করে আমার সঙ্গে কথা বলার ইচ্ছে নেই। আসল ব্যাপারটা তাই না। পুরুষের অফিসে থাকলে তো প্রচুর কথা বলতে হয় না, তো করে এসে তারপরে সব কিছু না, তখন ক্লান্ত, তার আর কথা বলার কোটা খুব অল্প পড়ে আছে, আর ভাল লাগছে না। এটা মেয়েদের ক্ষেত্রে কি? মেয়েদের না, মেয়েদের তো অনেক বেশি কথা বলার কোটা, তাদের তখন অনেক কথা আছে। এই সায়েন্টিফিক পড়াশোনা তো প্রায় কারুর নেই, কোথাও নেই। তাই জন্য মেয়েদের, এই জন্য এখানে থেকে প্রথম শুরু হয় বিবাদের, বিসংবাদের, কারণ মেয়েরা তো তখনও কথা বলতে চাইছেন, এবং সেটাই স্বাভাবিক। যেই মেয়েরা অফিস টফিস করেন তাদের মধ্যে একটু প্রবলেমটা কম হয়, যেন দেখবে বলে না মেয়েরা বাইরে চাকরি বাকরি করলে এগুলো কম হয়, কারণ তিনিও তো অফিসে অনেক কথার কোটা শেষ করে এসছেন, তবু তার অনেক আছে। আবার হয়তো মেয়েরা অফিস থেকে এসেও তো ছেলে মেয়েদের পড়াশোনাও করান, সব কিছু করান, তার অনেকটা খরচা হয়ে যায়। বুঝতে পারছো আমি কি বলছি? কিন্তু যেই মেয়েরা বাড়িতে থাকেন তার তো কথা খরচা করার জায়গাই খুব একটা নেই। বিচ্ছেদ বাড়ছে কেন? ওই এই সব কিছু মিলিয়ে। আর বিচ্ছেদ বাড়ার একটা বড় কারণ, কিন্তু আমি যতই পুরুষ অধিকার নিয়ে কাজ করি তবু একটা কথা বলবো, মেয়েরা তো অনেক বাইরে বেরিয়েছেন, এক্সপোজার বেড়েছে। এটাও বুঝতে হবে যে আগের যে মেয়েরা ছিলেন বা আজকের যে মেয়েরা, তার মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, মেয়েরা তখন মানে ঘরের মধ্যে ছিলেন, তাদের ম্যাচিওরিটি বলো, এক্সপোজার বলো অনেক কম ছিল। আজকে মেয়েরা সেখান থেকে না অনেক এগিয়ে গেছেন সামনে। ছেলেরা কিন্তু ওই তখন যেরকম ছিলেন এখনও খানিকটা সেরমই রয়ে গেছেন, যার ফলে অসুবিধা হয়ে যাচ্ছে। পরিবর্তনের বাধা কোথায়? বাধা এইভাবে তো হয় না। ছেলেরা না এখনো সেই জায়গাটা থেকে খুব বেশি এগোতে পারেননি, খুব বেশি এগোতে পারেননি ওই জায়গাটাতে আছেন। ছেলেরা এখনো বিয়ে বউ মানে যেটা ভাবনাটায় ছিলেন ওটাতে, কিন্তু মেয়েরা তো সেই জায়গাটায় আর নেই। মেয়েরা অনেকটা এগিয়ে গেছেন, বেশি বেরোচ্ছেন বাইরে, এক্সপোজার বেশি। তার সঙ্গে তো জেনেছেন আমাদের জন্য আইন আছে, অনেক সুযোগ সুবিধা অনেক কিছু আছে, যার ফলে মেয়েরা না মানে ওই একটু অসুবিধা হলেই আর থাকতে চাইছেন না। আমি কেন থাকবো, আমি কেন সহ্য করবো, এটা মেনে ভাবছেন। আইডিয়াল ছেলের আপনার কাছে উদাহরণ কি হতে পারে? আইডিয়াল ছেলে ওরম করে কিছু বলা যায় না, আইডিয়াল মেয়েও কি বলা যায় ওরম করে? কিন্তু আমার মনে হয় যে পুরুষ মানুষকে, যেটা আমি প্রথম সবসময় মানে আমার কাছে যারা আসেন আমি তাদের একটাই বলছি, নিজেদের প্রাইড নিয়ে বাঁচুন। কোনো মহিলার পেছনে সবটুকু দিয়ে দেওয়া, তুমি আর পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথার নাম আমি তোমায় ছাড়া বাঁচবো না, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা কথা। হ্যাঁ, সবাই সবাইকে ছাড়া বেঁচে থাকেন, কারণ এটা তো বলা হয় সন্তানের থেকে বড় কিছু হয় না। তো সন্তান চলে গেলে, বাবা মা যখন বেঁচে থাকেন তাহলে সবাই ছাড়া সবাই বেঁচে থাকতে পারে।
কেমন? তো আইডিয়াল পুরুষ আমার মনে হয় যে যিনি সবাইকে সমান মর্যাদা দিয়ে রাখতে পারেন, যার কাছে পার্সোনালিটি আছে, সর্বোপরি ইন্টেলিজেন্স আছে। বুদ্ধিমত্তা না থাকলে কিন্তু কোনো মানুষের কোনো কিছুর মানে হয় না। ব্যক্তিত্ব থাকতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে। এবং এক স্ত্রী আসার পরেই বাবা মাকে আর চিনি না, স্ত্রীর বুদ্ধিতে চলতে শুরু করলাম, ফ্ল্যাট কিনে নিলাম, শ্বশুরবাড়ির কাছে চলে গেলাম বাবা মাকে ছেড়ে দিয়ে, ইনি কখনো আইডিয়াল পুরুষ হতে পারেন না। পুরুষ তো বরাবরই বাধ্য হয়ে করে। না, কে বলেছে সবসময় বাধ্য হয়ে করে না? তখন উনি ওটাকেই শ্রেয় মনে করছেন। আবার কদিন বাদে দেখা গেল স্ত্রীর সঙ্গে সেরকম বনিমন হচ্ছে না, আবার বাবা মার কাছে ফেরত আসছেন। এরকম উদাহরণ আমাদের কাছে অনেক আছে। কোনোটাই নয়, ব্যালেন্স রেখে চলতে জানতে হবে জীবনে। স্ত্রীর কাছে আইন আছে বলে আপনি স্ত্রীর সব কথা শুনবেন, এটা কখনো হতে পারে না। অনেকে সেটা বলার চেষ্টা করেন, এটা আমি মানতে পারলাম না। আপনাকে সবাইকে নিয়ে ব্যালেন্স করে চলতে হবে। তেমনি মেয়েদের ক্ষেত্রে একই কথা বলবো, যে আপনারা মেয়েরা যদি মনে করে থাকেন যে আপনাদের কাছে কিছু আইন আছে বলে আপনারা সবাইকে মানে তুর্কি নাচন নাচাবেন, এটাও হতে পারে না। আপনাদেরও মনে রাখতে হবে আপনাদেরও একটা শেষ বয়স আসবে, কিন্তু কাজেই সেটাও খুব সুখকর না হতে পারে। কাজেই নারী পুরুষ একে অপরের পরিপূরক। তেলে জলে কিন্তু মিশ খাবে না। আপনারা ভাববেন না আমরা একাত্ম এক প্রাণ হয়ে যাব, কোনো দিন হবেন না। কিন্তু একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া থাকাও খুব মুশকিল। সব কিছু পুরুষ সব কিছু যেমন পারেন না, নারী আপনারাও কিন্তু পারেন না। আমরা নারী, আমরা সব পারি বললেই হবে না, আমরা এখনো অনেক কিছু পারি না। আমরা নারী, আমরা সব পারি করতে গিয়েও মেয়েরা অনেকটা না পিছিয়ে গেছে। যে অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছেন, এবং নারীরা নারীদের সবচেয়ে অসুবিধা করে দিচ্ছেন। আজকে বিভিন্ন জায়গায় এত মিথ্যে মামলা ওনারা করছেন, সবাই অবশ্যই নন, কিয়দংশ নারী এত করছেন না, যার ফলে নারীদেরকে আর কেউ বিশ্বাস করছেন না। মামলা হলে বলছেন হ্যাঁ এটা ফলস মামলা দিয়েছে। কার অসুবিধা করছেন? পুরুষের না তো, নারীর অসুবিধা করছেন। তো আমরা পুরুষরা কি এরম করে? পুরুষরা ফলস মামলা কার বিরুদ্ধে দেবে? পুরুষের তো মামলা করার কোনো জায়গাই নেই। কার বিরুদ্ধে ফলস মামলা দেবে পুরুষ? নারীই দিতে পারেন না এটা। আমি আরেকটা প্রশ্নে ঢুকবো, পরকীয়ায় তুমি কি বিশ্বাস করো? না, পরকীয়া, আমি একটা কথা বলি, পরকীয়া আমাদের দেশে আইন সিদ্ধ করে দেওয়া হয়েছে, সে নিয়ে আমার কথা বলার কিছু নেই। আর বাকি কথা আমি বলতে গেলে অনেক সনাতনী মানুষের আমার ওপর ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু আমাদের দেশে পরকীয়া আজীবন আইন সিদ্ধ না হলেও সমাজ সিদ্ধ বলে মেনে নেওয়া হয়েছে। পরকীয়া নিয়ে আমরা অনেক কিছু মানে কি বলবো মেনে নিয়েছি, তাদেরকে অনেক বড় স্থান দিয়েছি সবই। তবে পরকীয়া নিয়ে আমি কিছু এই জন্যই বলতে চাই না যে পরকীয়ায় মানুষ পড়েন, একজন নারী একজন পুরুষের সঙ্গেই পড়েন, বা একজন পুরুষ একজন নারীর সঙ্গেই পড়েন। সব কেন পড়েন, কিসে পড়েন? নারীদের ক্ষেত্রে বলতে গেলেই বলা হয় নারীরা নাকি মানে স্বামীর থেকে যথেষ্ট সাপোর্ট পাননি, নানা রকমভাবে কি বলবো স্যাটিসফাইড হননি, অর্থনৈতিক, শারীরিক, সামাজিক সবভাবে, তাই পরকীয়া পড়েছেন। আর পুরুষ পরকীয়া করলেই বলা হয় তিনি লম্পট এবং চরিত্রহীন। এটা কেন বলা হয় আমি আজও বুঝে উঠতে পারিনি। তাই পরকীয়া আমাদের দেশে আইন সিদ্ধ বলে যখন মানা হয়েছে, তখন নিশ্চয়ই সেটাকে সাপোর্ট করা হয়েছে বলেই মানা হয়েছে। অভিনেত্রীরা বলছেন পরকীয়া ইজ ভেরি গুড। সেটা ওনারা বলতে পারবেন, আমি গুড ব্যাডের এতে যাব না, কারণ পরকীয়ার জন্য যদি কোনো সংসার ভেঙে যায় তখন তো সেটা গুড হতে পারে না। না, থ্রেট কালচার যে পরিমাণ আমরা ইন্ডাস্ট্রিতে দেখেছি, সেটা কিন্তু ব্যক্তিগত জীবনেও মানুষের সাথে নিত্যদিন ঘটেছে, সেটা নারী হোক পুরুষ হোক, সবার সাথেই। তোমার কাছে এরকম কমপ্লেন কত এসেছে? আচ্ছা, আমি এটা কথা বলি, থ্রেট কালচার কাকে বলে? তুমি যেমন ছোট ছিলে, দেখবে তোমার মা তোমাকে বলবে আজকে বাবা আসুক, মজা দেখাচ্ছি তোমার, এটা থ্রেট কালচার। এটা না লাইটের সেন্স, আমাদের সবার কিন্তু এই অভিজ্ঞতা আছে, মা বাবাকে বলে দেবে ছোটোবেলায়। আচ্ছা, আজকালকার বাচ্চারা তো এটা খুব ফিল করে, কারণ পাশের সিটের মেয়েটি বা ছেলেটি 98 পেয়েছে অঙ্কে, তুমি 93 পেয়েছো। তোমার মা তো তোমাকে যেন খেতে তো দেবেই না, পিঠের হাড়ও আস্ত থাকবে না। তোমার মা তো প্রায় আত্মহত্যা করার সামিল না, কারণ ও 98 পেয়েছে, ওর মা তো আজকে রাস্তায় বেরিয়ে এমন করবে যে তোমার মানে তুমি যেন একদম একটা কী বলবো ফেলটুস ছাত্রবাচ্চাটি। এটা থ্রেট কালচার না? এই যে মায়েরা সারাদিন, এটা মায়েরা বেশি করে বাবাদের থেকে, সারাদিন যে বাচ্চাগুলোকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, বা বিভিন্ন রিয়েলিটি শোতে যে বাচ্চাগুলো আছে, যদি কোনো বাচ্চা বেরিয়ে যায় মানে আউট হয়ে যায় বা সেকেন্ড হয় বা জায়গা না পায়, মারা করে না মা বাবারা, কারণ মা বাবাদের কাছে ওই ছেলে মেয়েগুলো তো হচ্ছে মানে লাইমলাইটে থাকা যন্ত্র, টাকা রোজগারেরও মেশিন, যে আমাকে যে আজ খুশি ভাবতে পারেন, আমার কিছু আসে যায় না। এটাও তো থ্রেট কালচার। তাহলে তার কথা কেন উঠবে না আজকে? তাই সেই থ্রেট কালচারগুলোর কথা কেন উঠবে না যে এই পরের প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বাপ মায়ের থ্রেট কালচারের চোটে? সেই ছেলেমেয়েগুলোর শৈশব হারিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তারা সারাক্ষণ কুকড়ে বেঁচে আছে যে আমি যদি ফার্স্ট না হই আজকে বাড়ি গেলে আমার হবে, আমার মা জীবন শেষ করে দেবে আমার। এটা থ্রেট কালচার না? তবে যে সারাক্ষণ মেয়েরা বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোককে বলছে না মামলা করে দেবো, কোর্টে যাব, আপনাদের সারা ফ্যামিলিকে একদম অবস্থা টাইট করে দেবো, তা এটা থ্রেট কালচার না? তাহলে এগুলো নিয়ে কেন কথা হবে না? হবে তো। ইন্ডাস্ট্রিতেও তো আছে, শুনেছি কাজ পাবো না, কাজ দেওয়া হবে না। কিছুদিন আগে একটি মেয়ে তো এই জন্য আত্মহত্যাও করতে গিয়েছিল, তা সেটাও তো থ্রেট কালচার। কথা হলে সব কিছু নিয়ে হোক, হয় না? হয় না তো।
বাড়ি থেকে থ্রেট কালচারের উৎপত্তি ছোটবেলার থেকে। হ্যাঁ, আমরা দেখেছি যে বাবা, আমার কাছে তো এই থ্রেট কালচারের কমপ্লেন সারাক্ষণ, ছেলেরা এসে বলছে দিদি বলবেন না, সারা দিন বাড়িতে বলছে কোর্টে চলে যাব, পুলিশে যাব, থানায় যাবো, এটাও তো থ্রেট কালচার। তাহলে আমরা এই নিয়ে কেন কথা বলি না? বরাবরই কিন্তু অফিসেও আছে, বসেরা দেন না। কিছুদিন আগে একটা হয়েছিল না HDFC-র ওই একজন জেনারেল ম্যানেজার, যার বোধহয় তারপরে সাসপেন্ড করা হলো, যাকে চলে এসেছিল হঠাৎ করে ক্লিপিংটা। এসব ছেলেপিলে মার্কেটিংয়ে আছেন, টার্গেট ওরিয়েন্টেড জব যাদের, তাদের কাছে জিজ্ঞেস করে দেখো কাকে বলে থ্রেট কালচার। বাড়িতে বরাবরই বাবারা অথবা দাদা বরাবরই থ্রেট কালচারের সম্মুখীন করে এসছে। হ্যাঁ, এখনো না, সে আমার দাদারা খুব থ্রেট কালচার বোনেদের দিয়েছে না, এই খবরদার যদি শুনি প্রেম করছিস, এসব মানে এগুলোই না লাইটার নোট, কিন্তু এই থ্রেট কালচারও তো ছিল। কিন্তু বাবা তো ভিকটিম সেখানে। না, বাবা তো ভিকটিম ছিল। আমার কাছে বহু মেয়ে আসেন বাবাকে নিয়ে, আচ্ছা, যে দিদি মা যা সারা জীবন বাবার উপর অত্যাচার করলো, এখন আপনাদের খোঁজ পেয়েছি তাই এলাম। অনেক মেয়ে আসে আমার কাছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনি এই মেন্স ফোরামে যবে থেকে কাজে যুক্ত হয়েছেন তারপর থেকে পুরুষ নিজের কথা বলতে আরো বেশি করে পারছে? হয়তো একটু সাহস পেয়েছে, একটু। এত নিজেকে আমি করতে পারবো না, গ্লোরিফাই করতে পারবো না যে আমার কারণেই পেয়েছে, আমাদের কারণে। তবে আগের থেকে পুরুষ হয়তো এখন একটু মনে করেন অন্তত একটা সাহায্যের জায়গা আছে, হয়তো একটু কথা বললেও বলা যায়। আপনার অফিসে আমি শুনেছিলাম মানে যারা পুরুষরা আসেন মন খুলে কাঁদতে পারেন, মন খুলে হাসতে পারেন। হ্যাঁ, একটুখানি। আমাদের জায়গাটাকে আমরা এমন বানিয়েছি যে আসা, যে মানে আড্ডা গল্প, হয়তো খাওয়া দাওয়া হচ্ছে, আড্ডা হচ্ছে, গল্প, অফিসের পরে অনেকে আসেন, আমরা সেটাই বলেছি এখানে আসুন, গল্প করুন। অনেক মায়েরা আসেন, অনেকের বোনেরা আসে, অনেকের ওয়াইফ আসেন, যে এই যে ফলস পক্সো, ফলস রেপ কেস, ফলস লিওতাহানি, অনেকের ওয়াইফ তো সম্মুখীন হতে হয় এটা, তাদের যে কি লজ্জা। অনেকেই আসে, গল্প করে, আড্ডা মারে, থাকে। আমার অফিসে গেলে দেখবে অনেক, এক একদিন এত মহিলা ভর্তি ভাবতে পারবে না, সবার বাড়ির মেয়েরা অনেকে। আমার তো আছে BMF নারী শক্তি, ওই সবাইকে নিয়ে। বাইরে যদি পুরুষ কাঁদে, ঠাটিয়ে দুটো চড় মারা হয় অথবা খিল্লি করা হয়, মেয়েরা তবু কাঁদবেন। একদিন কাঁদতে কাঁদতে দেখবেন সবাই আপনাদের সঙ্গে, তারাও কাঁদছে। আপনি একা কান্না শুরু করুন, তখন দেখবেন যাদের কান্না আসছিল 2 জন 3 জন 10 জন, এভাবে একদিন 1000 জন হবে। আমি তো বলি বারবার। অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আজকে আসার জন্য। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই, এবং সমস্ত এন্টারটেইনমেন্টের গসিপ পেতে গেলে চোখ রাখতে হবে অবশ্যই সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।